সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ নিউজ রুমে। আপনাদের সাথে আছি আমি জয়ন্ত কুমার দাস। সিলেটে অটোরিকশা অবাধে চলাচল করছে, সেটা আমরা রাস্তায় বের হলেই দেখি। আর সেই অটোরিকশা নিয়ে রীতিমতো কঠোর অবস্থানে সিলেটের প্রশাসন, বিশেষ করে নবাগত পুলিশ কমিশনার কঠোর সিদ্ধান্তে যাচ্ছে। গত 14 সেপ্টেম্বর পরিবহন মালিক শ্রমিকদের সাথে মতবিনিময়কালে তিনি ঘোষণা দেন 22 সেপ্টেম্বর থেকে মহানগরীতে কোনো অবৈধ যানবাহন চলবে না। বিশেষ করে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর মনোভাব ব্যক্ত করেছেন। তো আজকে আমাদের সিলেট ভিউ নিউজ রুমের আলোচনার বিষয় হচ্ছে কি হবে 22 সেপ্টেম্বরের পর রাজপথের রাজাদের। এখানে ব্যাটারি চালিত অটোরিকশার কথাই মূলত আমরা মিন করেছি। এ ব্যাপারে আলোচনা করার জন্য সিলেট ভিউ নিউজ রুমে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলার সদস্য সচিব এবং রিক্সা, ব্যাটারি, রিক্সা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের সভাপতি প্রণব জ্যোতি পাল। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ নিউজ রুমে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো আছি। অবশ্যই যেমনটা বলছিলাম শুরুর দিকে, বর্তমানে সিলেটে প্রশাসন কঠোর অবস্থানে যাচ্ছে, বিশেষ করে ব্যাটারি চালিত অটো রিক্সার ব্যাপারে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আপনি তো এরকম একটি সংগঠনের সাথে আছেন যেখানে আপনি ব্যাটারি চালিত অটো রিক্সা বা এইটার যে চালক যারা আছে এদের কল্যাণে আপনারা কাজ করছেন। নবাগত পুলিশ কমিশনারের এই বক্তব্য এবং এই কঠোর সিদ্ধান্তের পর আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে যে কথাটি বলতে চাই যে এই যে ব্যাটারি চালিত যানবাহন, রিক্সা, ইজি বাইক, আমরা দীর্ঘ 12 বছর থেকে এটার একটি নীতিমালা প্রণয়ন করে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা দাবি করে আসছি। আমরা 8 দফা দাবির মধ্যে আমরা বলেছিলাম যে এই রিক্সাগুলোর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, এই কারণে এই রিক্সাগুলোকে একটু আধুনিকায়ন করে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য। এবং আমাদের দাবির প্রেক্ষিতে গত 5 থেকে 7 বছরে 4টি নীতিমালা প্রণয়নের উদ্যোগ 45 নং অধ্যাদেশ 2025 নামে একটি সংশোধনী এনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই গাড়িগুলোর নিবন্ধনের একটি প্রক্রিয়ার জন্য তারা একটা খসড়া নীতিমালা প্রণয়ন করেছেন। এর আগে বিদ্যুৎ চালিত যানবাহন, 3 হুইলার 2024 নামে একটি খসড়া নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছেন এবং এইটার যে অংশীজনরা আছে তাদের মতামতের জন্য তারা প্রেরণ করেছিলেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মতামত দিয়েছি। তো যখন সরকার একটা নীতিমালা প্রণয়ন করার উদ্যোগ নিয়েছে, যেখানে বুয়েট একটি ডিজাইনের কথা বলেছে এবং সেই ডিজাইনের আলোকে 1 বছরের সময় দেওয়া হয়েছে, বর্তমান যে গাড়িগুলো আছে সেগুলা সেই ডিজাইনের আলোকেই 1 বছরের মধ্যে মডিফাই করতে হবে। সেই জায়গায় রাষ্ট্রীয় উদ্যোগ যেখানে চলতেছে, সেই জায়গায় স্থানীয় প্রশাসন এই উদ্যোগ নিয়েছে, আমরা একটু বিস্মিত হয়েছি। আমরা জানি যে বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সেই জায়গায় এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়ে একটা অস্থিরতা নগরবাসীর মধ্যে, বিশেষ করে যারা ব্যাটারি চালিত যানবাহন চালক, সিলেটের সেই সংখ্যা 35 থেকে 40 হাজারের কম নয় এবং সারা দেশে প্রায় 50 লক্ষ চালক এবং এর সাথে মেকানিক, বিক্রয়কারী যারা আছে তারা সব প্রায় 60 লক্ষ মানুষের জীবন জীবিকা হচ্ছে এই ব্যাটারি চালিত যানবাহনের উপরে এবং তাদের উপর নির্ভরশীল প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ এই পেশার সাথে জড়িত থাকার কারণে তারা জীবনযাপন করছে। ঠিক একইভাবে সিলেটের 35 থেকে 40 হাজার মানুষ এই পেশার সাথে জড়িত এবং তাদের উপর নির্ভরশীল প্রায় 2 লক্ষ মানুষের জীবন জীবিকা নির্ভর করছে এই যানবাহনের চলাচলের উপর। কিন্তু হঠাৎ করে এইরকম যে সিটি কর্পোরেশন এরিয়া চলতেই দেওয়া হবে না, এই ধরনের ঘোষণার পর শ্রমিকদের মধ্যে, চালকদের মধ্যে একটা অসন্তোষ আছে, একটা আতঙ্ক আছে যে কি হবে 22 তারিখের পরে। আমরা যে কথাটি বলতে চাই, আমরাও শহরের নাগরিক, আমরাও চাই শহরটা শৃঙ্খলার মধ্যে থাকুক, যানজট না থাকুক, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে না গিয়ে হুট করে এরকম হুকুম তামিল যদি করা হয় যে চলতে দেওয়া হবে না, তাহলে এই 35 হাজার শ্রমিক কোথায় যাবে? যদি তারা এই পেশায় না থাকে তাহলে তো তারা তাদের বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে। তাহলে বিকল্প ব্যবস্থাটা কি? দেখা যাবে যে সিলেটের চিন্তায় রাহাজানি বেড়ে গেছে, মানে 35 হাজার শ্রমিক কিন্তু কম না। এই কারণে আমরা আজকে একটা প্রোগ্রাম করেছি। গতদিনও আমাদের বাসদের পক্ষ থেকে একটা মিছিল আমরা করেছিলাম, শহীদ মিনারের সমাবেশ করেছি। সেই জায়গায় আমরা অন্যান্য দাবির সাথে
মব সন্ত্রাস বন্ধ করা, জাতীয় নির্বাচনের দ্রুত তারিখ নির্ধারণ করা, চা শ্রমিকের মজুরি 600 টাকা মজুরি ঘোষণা করা এবং ব্যাটারি চালিত যানবাহনের রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে নীতিমালা প্রণয়নের, সেই নীতিমালার আলোকে যেন তাদের দ্রুত নিবন্ধন এবং লাইসেন্সের আওতায় আনা হয়। এবং আমরা মনে করি এই নিবন্ধনের আওতায় আনতে পারলে প্রায় 60% যে বিশৃঙ্খলা কমে যাবে। কিভাবে? ধরেন এখন আপনি দেখবেন যে 18 বছরের নিচের অনেক ছেলেরা রিস্কা চালাচ্ছে, এবং তারা যখন এই রিস্কার মধ্যে উঠে, তারা বাচ্চা মানুষ, সে পিক আপ দিলে গাড়ি চলে, দ্রুত গতিতে চলে, আরো পিক আপ দেয়, তাহলে ওদেরকে নিয়ন্ত্রণ করার জন্য নীতিমালাটা খুবই জরুরি। আমরা মনে করি নীতিমালা যদি করা হয় যে 18 বছরের নিচে কেউ এই গাড়ি চালাতে পারবে না, অথবা যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের ছাড়া কাউকে নিবন্ধন গাড়ির বা লাইসেন্স দেওয়া হবে না, তাহলে কিন্তু প্রায় 50% সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে স্থানীয় প্রশাসনের তো উচিত ছিল সেই রকম নীতিমালা প্রণয়ন করে, অথবা একটা নির্দিষ্ট রাস্তায় চলাচল করতে পারবে না এরকম বলে, কিন্তু শহরেই চলতে পারবে না, তাহলে তারা যাবে কোথায়? এটা আমরা আমাদের যে নতুন যিনি পুলিশ কমিশনার এসেছেন বা আমাদের যারা যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েছেন তাদের কাছে আমরা এই প্রশ্নটা রাখতে চাচ্ছি যে তাদের, আপনি হকার নিয়ে একটা দেখেছেন যে হকারকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হচ্ছে, এটা আমরা স্বাগত জানাই, কিন্তু এর বাইরেও আমাদের এসপি ডিসি বা যারা জনপ্রতিনিধি আছেন তারা বিদেশ বিভিন্ন শহরে ঘুরতে যান, সেই শহরগুলোতে আমরা দেখেছি যে এইটার পাশাপাশি হলিডে মার্কেট নামে কিছু মার্কেট আছে, হকার মার্কেট। ধরেন শুক্র এবং শনিবারে কিন্তু আমাদের অফিস আদালত স্কুল কলেজ এগুলো বন্ধ থাকে, এবং অনেক পর্যটক আসে বা চাকরিজীবী যারা, তারা কিন্তু বিভিন্ন জিনিস কেনার জন্য, একদিকে হচ্ছে হকার মার্কেটে সেটা স্থানান্তরিত করা হলো, আবার হলিডে মার্কেটের নামে আমরা শুক্রবার শনিবার বিকালের দিকেও রাখতে পারি, মানে এরকম আমরা রাখা যায়। কিন্তু এরকম বিকল্প ব্যবস্থা না করে হুট করে যেভাবে আমাদের ব্যাটারি চালিত যানবাহনকে বলা হলো যে 22 তারিখের পর থেকে তারা এই শহরে চলতেই পারবে না, ওরাও তো এই শহরের নাগরিক। আর এর চেয়ে বড় কথা হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধ আমাদের 1971 সালে যে হয়েছিল, এর মূল বক্তব্যটা ছিল যে আমাদের রাষ্ট্রটা এটা বৈষম্যহীন রাষ্ট্র হবে, এবং সেই ধারাবাহিকতায় যতগুলো আন্দোলন হয়েছে আমাদের শ্রমিকদের একটা ভূমিকা ছিল। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের যে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো 2024-এ, সেই আন্দোলনটা কিন্তু শ্রমিকদের একটা মুখ্য ভূমিকা ছিল। আপনি হয়তো জানবেন যে তৎকালীন সরকারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা ঘোষণা দিয়েছিলেন যে ঢাকা শহরে কোনো ব্যাটারি চালিত যানবাহন চলতে দেওয়া হবে না, এবং এর প্রতিক্রিয়ায় প্রায় 4 দিন এই ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকরা ঢাকার উত্তরা সহ ঢাকার রাজপথ দখলে নিয়েছিল, এবং তাদের আন্দোলনের গতি দেখে তৎকালীন প্রধানমন্ত্রী না এই গাড়িগুলো চলবে এবং আমরা নিবন্ধনের আওতায় আনবো। তাই আমরা যেটা মনে করি যে এরকম মানে হুকুম তালিম না করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করা, একটা নীতিমালার মধ্য দিয়ে, একটা শৃঙ্খলার মধ্য দিয়ে কিভাবে করা যায়, এতে করে নগরবাসী উপকৃত হবে, তাদেরও তাদের যে আহারের ব্যবস্থাটা হবে। জি, আমি আপনার প্রশ্নের সাথে মিল রেখে বলতে চাই, সিলেটে আরেকজন দেখেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম, তিনিও কিন্তু পরিবহন মালিক সমিতির সাথে বসে তিনিও এই ব্যাপারে কথা বলেছেন, অটোরিকশা বন্ধের ব্যাপারে। একই সাথে তিনি উল্লেখ করেছেন আমরা চাই না কারো কর্মে বিঘ্ন ঘটুক, কারো জীবিকা ধ্বংস হোক, তাদেরকে বিভিন্ন উপজেলায় স্থানান্তর করা হবে, এই অটোরিকশাগুলো উপজেলায় চলবে, এমন কথা তিনি বলেছেন। অর্থাৎ আপনি যেটা বললেন যে হকার পুনর্বাসনের যেমন ব্যবস্থা হচ্ছে, এদিকে অটোরিকশা উপজেলাগুলোতে মুভ করতে পারবে, তবে রাজপথে চলতে পারবে না, বিশেষ করে মহানগরীতে চলতে পারবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে এই একটা ইস্যু, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। একই সাথে এই যে অটোরিকশা যারা চালায় তারা আসলে অনেকেই জানে না কখন কোথায় কিভাবে ড্রাইভ করতে হবে, কোথায় থামতে হবে, কোথা থেকে প্যাসেঞ্জার নিতে হবে, কোথায় জেব্রা ক্রসিং আছে, কোথায় কতটুকু গতি রাখা উচিত, স্কুলের সামনে, স্কুল কলেজের সামনে কতটুকু গতি রাখা উচিত, কোথায় ট্রাফিক জ্যাম হতে পারে, ট্রাফিক জ্যাম হলে কোথায় থামা উচিত, এই ব্যাপারে তারা বলে যে একেবারেই যোগ্য। আপনারা দীর্ঘ 12 বছর এই সংগঠন থেকে কাজ করছেন, এই ব্যাপারে কোন উদ্যোগ নিয়েছেন কিনা, বা এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনকে আপনারা অবগত করেছেন কিনা? হ্যাঁ, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম যেটা যে নবাগত জেলা প্রশাসকের কথা আপনি বললেন, দেখেন যে 2022 সালে আকিজ যে গ্রুপ, তাদের একটা গাড়ি চলাচলের জন্য তারা তখন একটা মহামান্য হাইকোর্ট একটা রিট করেছিলেন এই গাড়িগুলো যাতে চলাচল করতে না পারে। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন যে এই গাড়িগুলো হচ্ছে অবৈধ। তখন আমরা রাজপথে আন্দোলন করেছি, পাশাপাশি আমরা এই যে হাইকোর্টের যে রায়টা, এটার বিরুদ্ধে আমরা লিভ টু পিটিশন করেছিলাম। তখন মহামান্য সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির উপস্থিতিতে
ফুল ব্রেঞ্চ 5 সদস্যের ফুল ব্রেঞ্চ একটা আদেশ জারি করেছিলেন যে এই গাড়িগুলো বৈধ এবং মহাসড়ক ছাড়া বাংলাদেশের সর্বত্র এই গাড়িগুলো চলতে পারবে। তাহলে মহাসড়ক ছাড়া যদি সুপ্রিম কোর্টের আদেশ থাকে এবং এর পরবর্তীতে কোনো আদেশ হয় নাই, তাহলে এই গাড়িগুলো কিন্তু অবৈধ না, এই গাড়িগুলো কিন্তু হচ্ছে বৈধ। এবং সুপ্রিম কোর্টের যে আদেশের আলোকে এই গাড়িগুলা মহাসড়ক ব্যতীত সর্বত্র চলতে পারবে। তাহলে কেন মহানগরে চলতে পারবে না? ডিসি মহোদয় যে বললেন, তাহলে কি আমরা সুপ্রিম কোর্টের আইনটাকে আমরা মানবো না? এটা হচ্ছে একটা প্রশ্ন। তখন আমরা আমাদের সিলেটের ট্রাফিক ডিসির সাথে আমরা দেখা করেছিলাম যে তাহলে মহাসড়ক গুলা কি কোনগুলা। উনি কিন্তু আমাদেরকে মহাসড়ক কোনগুলা বলতে পারেন নাই, সিটি কর্পোরেশন মহাসড়ক কোনটা আমাদের সিলেটে সেটা বলতে পারেন নাই। তাহলে সুপ্রিম কোর্টের সেই রায়ের আলোকেই আমরা বলেছি, আমরা মেনে নিলাম যে মহাসড়কে সেটা চলতে পারবে না। মহাসড়ক বলতে আমরা যেটা বুঝেছি যে হাইওয়ে রোড, যেমন ঢাকা সিলেট যে হাইওয়ে রোড, এইগুলাকে মূলত মহাসড়ক হিসেবে আমরা ধারণা করি। তারপরও ধরেন শহরের মধ্যেও যদি গুরুত্বপূর্ণ কোনো রাস্তা হয় যে এই রাস্তায় চলতে পারবে না, সেটা একটা বিবেচনার বিষয়, নির্দিষ্ট করে রাস্তা। কিন্তু মহানগরীর মধ্যেই চলতে পারবে না। তাহলে এই 25,000 গাড়ি উপজেলাগুলো তো আপনি তো নিশ্চয়ই গিয়েছেন বা যান, উপজেলাগুলোতেও তো এই গাড়িগুলো আছে। আমি তো বললাম আগে যে প্রায় 50 লক্ষ গাড়ি আছে। আরেকটা জিনিস আপনি দেখেন যে কোনো নীতিমালা না থাকার কারণে যেটা সমস্যা হয়েছে যে দিন দিন কিন্তু এই গাড়িগুলো বাড়তেছে। তাহলে এই গাড়িগুলোকে তো নিয়ন্ত্রণ করার জন্য তো নীতিমালা প্রয়োজন। আর না হলে তো যে কেউ একটা গাড়ি খরিদ করে মানে রাস্তায় নামিয়ে ফেলবে। এবং দিন দিন আপনি দেখেন যে 2022 সালে যখন কথা বলতেছি তখন সিলেট শহরে 15,000-এর মতো গাড়ি ছিল, এখন সেটা বেড়ে প্রায় 35 থেকে 40,000 গাড়ি। আমরা এখানে মনে করি যে গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য হলেও একটা সুনির্দিষ্ট নীতিমালা, একটা সুনির্দিষ্ট রাস্তা ম্যাপ করে সেটা যদি করা হয়, তাহলে আপনি যেটা বললেন যে জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে আমরা কারো জীবিকা ধ্বংস করতে চাই না। আমরা কিছুদিন আগে জেলা প্রশাসক মহোদয়ের ওই জায়গায় আমরা একটা অন্য প্রসঙ্গে মত বিনিময় সভা করতে গিয়েছিলাম। সেই জায়গায় একটা, আপনারাও তো যান পায় সময়, ওই সম্মেলন করতে দেখবেন যে একটি পোস্টারের মধ্যে লেখা আছে এসডিজি গোল্ড, মানে ডেভেলপমেন্ট গোল্ড। ওইটাতে 17টা দফা আছে। এর মধ্যে প্রথম দফাই হচ্ছে দারিদ্র বিমোচন, বেকারত্ব বিমোচন। হ্যাঁ, এবং এটার প্রথম কথা হচ্ছে যে কাউকে পিছনে রেখে আমরা সামনে যেতে পারবো না, উন্নয়ন করতে পারবো না। আমরা এই কারণে মনে করি যে শ্রমিকরাও তো আমাদের দেশের নাগরিক, এই দেশের আমাদের সিটি কর্পোরেশনের ভোটার, আমাদের জাতীয় নির্বাচনের ভোটার। তো তাদেরকে এইভাবে অবহেলিত না করে মানবিক দৃষ্টিকোণ থেকে, গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে আমাদের 24-এর যে চেতনা ছিল, আমরা বলেছি মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তাহলে আমরা কি এই যে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, এটা কি শ্রমিকদের সাথে বৈষম্য হচ্ছে না? একই সাথে আমার প্রশ্ন ছিল তারা যে গতিরোধ সম্পর্কে জানে না, কোথায় ব্রেক করতে হবে, কোথায় ইউটার্ন নিতে হবে, এটা জানে না। এটা তো দুর্ঘটনাও বাড়ছে, এটা তো আপনাকে মানতে হবে। হ্যাঁ, দুর্ঘটনা বাড়তেছে। আমি সেই ক্ষেত্রে একটা পরিসংখ্যান দিতে চাই। যাত্রী কল্যাণ যে পরিষদ, তারা প্রত্যেক মাসে কিন্তু একটা রিপোর্ট পেশ করে যে কোথায় কতটুকু দুর্ঘটনা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশে যে দুর্ঘটনাটা হয় এর 14 দশমিক সামথিং পয়েন্ট হচ্ছে এই ব্যাটারি চালিত যানবাহনের কারণে হয়, আর 85.83% হয় অন্যান্য যানবাহনের কারণে। এর মানে দুর্ঘটনার জন্য শুধু কিন্তু এই ব্যাটারি চালিত যানবাহনকে আমরা দায়ী করতে পারি না। তারপরও আমরা বলেছি এই যে আমাদের 8 দফা দাবির মধ্যে আছে যে আধুনিকায়ন করা, যাতে অ্যাক্সিডেন্টটা রোধ করা যায়। এবং আমাদের যে চালক যারা আছে তাদেরকে প্রশিক্ষণের জন্য আমরা বেশ কয়েকবার বিআরটি এর কাছে বলেছি, আমরা ট্রাফিক ডিসির কাছে বলেছি যে আপনারা যদি তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন তাহলে আমরাও সহযোগিতা করবো। তাদেরকে একটা নির্দিষ্ট ফরমের মধ্যে এনে একটা টাকা দিয়ে তাদেরকে 1 দিনের 2 দিনের 1 সপ্তাহের একটা ট্রেনিং যদি দেন, আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করবো। আর আমাদের পক্ষ থেকে আসলে তো ট্রাফিক বিভাগ যেভাবে দিবে সেইভাবে তো আমরা পারবো না, আমরা তো সেই দক্ষ না। তারপর আমরা যখনই আমাদের বিভিন্ন ওয়ার্ডে সভা হয়, আমরা তাদেরকে মানে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি যে গতিটা যাতে নিয়ন্ত্রণে থাকে, যেহেতু এইটার ব্রেকটা ভালোভাবে কাজ করে না। হ্যাঁ, দুর্ঘটনার ঝুঁকি, যে প্যাসেঞ্জার সেও আহত হচ্ছে, যে চালক সেও তো আহত হচ্ছে। এইভাবে আমরা তাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি, বা যে কিছু ট্রাফিক আইন আছে বামে মুন নেওয়াটা, এই বিষয়গুলো কিন্তু আমরা বলি। তাহলে সেই ক্ষেত্রে যদি ট্রাফিক বিভাগ যদি সেটা উদ্যোগ নিত, আমার কাছে মনে হয় যে সেটা ভালো ছিল। আমরা দেখলাম যে পুলিশ সুপার যিনি উনি বলেছেন যে চালকরা ট্রাফিক আইন মানে না, মানে ট্রাফিক আইন জানে না, যার কারণে মুন নিয়ে নেয়। তাহলে এটা তো উনারাও তো সেই দায়টা এড়াতে পারেন না। মানে এখানে আপনি বলতে চাচ্ছেন ট্রাফিক বিভাগের উদাসীনতা আছে? আছে, ডেফিনেটলি আছে। আমরা আমাদের ক্ষেত্রে, আমি আপনার লাইভের মাধ্যমে আজকে আমরা বলতেছি, নিশ্চয়ই ওনারা যদি শুনে থাকেন, যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবং আমরা সারা দেশেই আমাদের চালক সংগ্রাম পরিষদের যে
সাধারণ সম্পাদক ডাক্তার মনীষা চক্রবর্তী বারবার সেই কথা কিন্তু উনিও বলেন যে আমরা ট্রাফিক বিভাগ যদি সহযোগিতা করে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব সেই চালকদেরকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা নীতিমালা না করলে আসলে শৃঙ্খলার মধ্যে আনা যাবে না। একই সাথে আপনার সাথে বলতে চাই, যেটা আপনি বারবার উল্লেখ করছেন, 35 থেকে 40 হাজার শ্রমিক যারা এই অটোরিকশার সাথে আছে, সিলেটের কথা যদি বলি, তাদের বিকল্প কর্মসংস্থান তো হতে পারে বা প্যাডেল রিক্সাও তো চালাতে পারে, হয়তো অনেকে পারে না, কিছু কিছু আছে যারা অটোরিকশা ব্যবহার করে, অনেকে শারীরিক প্রতিবন্ধী থাকে, এদের ব্যাপার অন্যটা। যারা শারীরিকভাবে ঠিক আছে তারা তো প্যাডেলের রিক্সা বা অন্য কর্মসংস্থানেও যেতে পারে। আপনি কি মনে করছেন? ধরেন এই যে প্যাডেল রিক্সার কথা বললেন, আসলে তো প্যাডেল রিক্সা একসময় ছিল না, একসময় ছিল হাতে টানা রিক্সা, এবং আধুনিকায়নের মধ্য দিয়ে একটা পর্যায়ে প্যাডেল রিক্সা এসেছে, এবং সেই ধারাবাহিকতা কিন্তু এই যে রিক্সার মধ্যে মোটর এবং ইঞ্জিন লাগিয়ে এখন হচ্ছে ব্যাটারি চালিত যানবাহন এসেছে। আমরা তো আধুনিক হচ্ছি, আমরা তথ্য প্রযুক্তির যুগে গেছি। আমরা একসময় মোবাইল ইউজ করতাম না, একসময় মোবাইল যখন ইউজ করতাম বটমওয়ালা মোবাইল ইউজ করতাম, একসময় এখন হচ্ছে আপনার এরকম লাইভ হতো না। তাহলে আমরা শ্রমিকদেরকে বঞ্চিত করে কেন আমরা এই চিন্তাটা করব? তাহলে আমরা আধুনিকায়ন যেহেতু হচ্ছি, শ্রমিকরাও যাতে তার কায়িক শ্রমটা কমিয়ে একটু শারীরিক সুস্থতা, কারণ প্যাডেল রিক্সা চালাতে গেলে যে পরিমাণ কায়িক শ্রম লাগে, ব্যাটারি চালিত রিক্সা চালাতে কিন্তু সেই শ্রমটা লাগে না। তো সেই ক্ষেত্রে আমাদের নিত্য পণ্যের যে বাজার মূল্য আপনি দেখেছেন, তো সেই জায়গায় সে যদি একটু আরামে চালাতে পারে, আমরা কেন তাকে সেই সুবিধা দিব না? আর বিকল্প ব্যবস্থা বলেছেন, আমরাও বলি যে বিকল্প যদি ব্যবস্থা থাকে তো নিশ্চয়ই শ্রমিকরা আসতো না। এবং আমরা এর আগে একবার বলেছিলাম যে আমাদের বাংলাদেশের বর্তমানে হচ্ছে সর্বনিম্ন যে স্কেল, একজন ব্যাংকের পিয়ন সে হচ্ছে আপনার 20,000 টাকা মজুরি পায়। তাহলে তাকে মানে এই ধরনের কোনো যদি বিকল্প ব্যবস্থা করা যায় সমস্যা নাই। আমরা এই কারণে বলছি বিকল্প ব্যবস্থা ছাড়া বা তাকে প্রশিক্ষণ ছাড়া, তাকে একটা নীতিমালার আওতায় আনা ছাড়া এইভাবে হুট করে উচ্ছেদ করে এটা বুমেরাং হয়ে যাবে। কারণ এই তারা শ্রমিকরা তো পেটের দায়েই আসতেছে, তার বাচ্চার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, মা বাবার ওষুধ কেনার জন্য। যখন সে 2 দিন 3 দিন পারবে না, স্বাভাবিকভাবেই তার ভিতরের মধ্যে একটা বিক্ষুব্ধতা তৈরি হবে, সে এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমরা মনে করি যে আমাদের পুলিশ সুপার মহোদয় এবং ডিসি বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমরা আবারও আবেদন জানাবো যে এই বিষয়গুলো বিবেচনা করে একটা নীতিমালা প্রণয়ন করে, এবং যেহেতু সরকার একটা উদ্যোগ নিয়েছে নীতিমালা প্রণয়ন করার, সরকারকে একটু বলা তারা যে এটা তো যানজট হচ্ছে না, তাহলে তাড়াতাড়ি নীতিমালাটা প্রণয়ন করে। তাহলে আমার কাছে মনে হয় যে আমরা শৃঙ্খলাটা ফিরে পাবো, শ্রমিকদেরও তাদের যে অধিকারটা সেটা নিশ্চিত হবে, এবং আমরা একটা সুন্দর নগরী পাবো। জি, আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যাপারে একটু কথা বলতে চাই। তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং বিশেষ করে জিন্দাবাজার বন্দর জায়গা সহ বেশ কয়েক জায়গায় এই অটোরিকশা বন্ধ ছিল, অটোরিকশা প্রবেশ করতো না বা বন্ধ ছিল, বেশ একটা উদ্যোগ ছিল। এটা 2024-এ 5 আগস্ট পর্যন্ত ছিল, মানে এই বন্ধ ছিল, আবার 5 আগস্ট পরেই কিন্তু আবার সেই অবাধে চলাচল করছে। আসলে এই যে উদ্যোগটা নিয়েছিল তখনও কিন্তু আপনারা প্রতিবাদ করেছেন, আমরা দেখেছি। এখনো যে প্রশাসন উদ্যোগ নিয়েছে, আগামী আমাদের একটা কর্মসূচি ছিল, হ্যাঁ, গত শনিবারেও আমরা বুধবারেও আমরা একটা কর্মসূচি পালন করেছি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা মনে করি এই রাষ্ট্রটা সবার, শ্রমিকের, কৃষকের, যারা পেশাজীবী, যারা এসপি ডিসি, যারা বিভিন্ন রাজনৈতিক দলের, সবার নিয়েই আমরা এই দেশটা। তো কাউকে বঞ্চিত রেখে কারো অধিকার হরণ করে যদি কেউ মানে তাদেরকে বিকল্প ব্যবস্থা না করে তাহলে তো তারা প্রতিবাদ জানাবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই কর্মসূচিগুলো পালন করছি এবং আগামীতেও আমরা করব। এবং আমরা আমাদের যে পুলিশ কমিশনার মহোদয় বা ডিসি মহোদয় তাদের কাছে আমরা আবেদন জানাবো যে একটা শৃঙ্খলা আমরাও চাই, কিন্তু শ্রমজীবী মানুষের জীবনকে তাদের মানে বাধাগ্রস্ত করে, তাদেরকে অন্নহীন করে আমরা তো এগিয়ে যেতে পারবো না। এই কারণে একটা নীতিমালা প্রণয়ন করে যেন একটা শৃঙ্খলার মধ্যে যেন করা হয়। আর আপনি যেটা বললেন যে আরিফ ভাই যেটা উদ্যোগ নিয়েছেন, হ্যাঁ, এরকম যদি 2-একটা রাস্তা হয় আমরা সেটা শ্রমিকদেরকে বলবো, কারণ আমরাও তো চাই একটা শৃঙ্খলা থাকুক, আমরা তো সেটার বিরোধী না। আচ্ছা, যেমনটা আপনিও বললেন যে আসলে কিছু কিছু জায়গায়, বিশেষ করে জনগুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেদিকে মানুষ বেশি চলাচল করে, সেই সব জায়গায় যদি নির্দিষ্ট করে একটা গণ্ডি বেঁধে দেয় তাহলে এইটা মেনে চলবে, এবং যে জায়গাগুলো বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে চলতে পারবে, আপনি এমনটাই নির্দেশন দিচ্ছেন। কিন্তু ওইখানেও তো বিশেষ করে মোড় থাকে, বিশেষ করে আবাসিক এলাকায় মোড় থাকে, বাঁক থাকে, তখন দেখা যায় তারা ওইখানে যাওয়ার পর অতি গতি দিয়ে, তারপর হচ্ছে স্পিড ব্রেকার মানে না, ওইখানেও তো দুর্ঘটনা ঘটতে পারে না। এই কারণে ধরেন এই কারণে তো দুর্ঘটনা প্রথমেই তো আমরা বললাম যে গাড়িগুলোকে আধুনিকায়ন করা, ইতিমধ্যে বইয়ের একটা ডিজাইন দিয়েছে, হ্যাঁ। তাহলে আমরা যদি সেই আধুনিকায়নটা করতে পারি, তাদের যে
আপনার এই যে স্পিড কমানোর জন্য যদি আমরা একটা ইয়ে করি, যেমন ধরেন আজকে ঢাকা পোস্টে একটা দেখেছি যে উত্তর সিটি কর্পোরেশন একটা ডিভাইসের ব্যবস্থা করতেছে। তাহলে আমরা এরকম আধুনিকায়ন করলেই তো আসলে এই দুর্ঘটনাগুলো ঘটে যায়। এখন আমার মাথা ব্যথার জন্য তো আমি মাথা কেটে ফেলতে পারি না, হ্যাঁ। এখন আমার ওই মানে তাহলে তো মোটরসাইকেলের তো দুর্ঘটনা হচ্ছে প্রত্যেকদিন। মোটরসাইকেলে যে পরিমাণ দুর্ঘটনা হচ্ছে, আমরা কি মোটরসাইকেল নিষিদ্ধ করছি? আমরা কি ট্রাক বাস কি নিষিদ্ধ করছি? দুর্ঘটনার জন্য তো তাহলে অন্যগুলা চলবে, অন্যগুলা 85% দুর্ঘটনা করার পরেও তারা রাজপথে চলতে পারবে। আর আপনারা যেটা ওই যে বলতেছেন যে আমরা 15% অ্যাক্সিডেন্ট করার জন্য বা দুর্ঘটনার জন্য আমাদেরকে আপনারা শহর থেকে আরেকটা বিষয় আসছে, অটো রিকশায় বিদ্যুৎ অপচয় হয়, হ্যাঁ, এই ব্যাপারটি মানেন কিনা? এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা মিথ্যা তথ্য। কিভাবে? আমাদের একটা অটো রিক্সা 2 ইউনিট বিদ্যুৎ, ওই এসি চলতেছে আপনাদের, একটা এসি যদি সারাদিন চলে তারা 10 থেকে 12 ইউনিট খরচ হয়। তাহলে একটা এসির জায়গায় আমার 5টা গাড়ি বা 6টা গাড়ি চলতেছে। তাহলে 6টা গাড়ি অনুযায়ী যদি একটা ফ্যামিলিতে 5 জন করে সদস্য থাকে, 30 জনের আহার কিন্তু আসছে এই একই পরিমাণ বিদ্যুৎ দিয়ে। এবং আমরা যে বিদ্যুতের ইউনিটের যে খরচটা দিই তারা কিন্তু বাণিজ্যিক রেট দেয়, এবং কোনো রিক্সা ড্রাইভার প্রত্যেকদিন তার 80 টাকা অথবা 100 টাকা হচ্ছে চার্জ দেয়, সে তো চুরি করতেছে না। তাহলে চুরির সাথে নিশ্চয়ই বিদ্যুৎ অফিসাররা জড়িত, আর নাহলে কেন চুরি করবে? আমরা এই কারণে মনে করি এই যে অপবাদটা, এটা যদি দিতে হয় তাহলে বিদ্যুৎ বিভাগকে দিতে হবে। কারণ আমার প্রত্যেকটা শ্রমিককে আপনি জিজ্ঞেস করবেন, সে কিন্তু হয় 80 টাকা অথবা 100 টাকা মানে চার্জের জন্য দিতেছে, তাহলে সে তো চুরি করতেছে না। চুরি করলে অন্য কোনো সিন্ডিকেট করতে পারে। তো সেইটা আমরা প্রশাসনকে বলবো, যদি এরকম আপনারা পেয়ে থাকেন যে বিদ্যুৎ চুরির সাথে কারা জড়িত, সেটা অবশ্যই, কারণ আমরা তো বিদ্যুৎ চুরি করে সে গাড়ি চালাক সেটা আমরা চাই না। জি, আমরা আসলে যে সাবজেক্টটা যে বিষয়টা ছিল আমরা অনেকটাই আলোচনা করে ফেলেছি। সাবজেক্টটাই ছিল রাজপথের রাজা, বিভিন্ন গণমাধ্যমে এই নামটি প্রকাশ পাচ্ছে। আসলে শেষ প্রশ্নই আপনার কাছে, 22 সেপ্টেম্বরের পর কি হবে রাজপথের রাজাদের, একেবারে সংক্ষেপে? এই যে আমরা বললাম যে তারা যদি আমাদের কথা বিবেচনা না করেন, শ্রমিকদের কথা যদি বিবেচনা না করেন, শ্রমিকদেরকে যদি বিকল্প ব্যবস্থা না করেন, শ্রমিকদের যদি আহারের ব্যবস্থা না করেন, তাহলে একটা গণতান্ত্রিক দেশ এবং বিশেষ করে এই 24-এর গণ অভ্যুত্থানে যে আমরা যেটা মানে যে স্লোগানটা দিয়ে যে বৈষম্যহীন একটা আমরা রাষ্ট্র চাই, শ্রমিকদেরকে বঞ্চিত রেখে তো বৈষম্যহীন রাষ্ট্র হবে না। তারা তাদের অধিকার নিয়ে রাজপথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে। সবশেষ, যেহেতু আমাদের এই সিলেট ভিউ নিউজ রুমে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সবশেষ যদি প্রশাসন বা মহানগর, সিলেট মহানগরবাসী, যেহেতু আপনি সিলেট জেলা বাসদের নেতৃত্বে আছেন, সিলেট জেলার কথাই যদি বলি, সকলের উদ্দেশ্যে কি কোনো আহ্বান থাকবে কিনা? আমরা যেটা আহ্বান করাতে চাই, আমরা যেহেতু ওনারা নতুন এসেছেন, এখনো পুলিশ কমিশনারের সাথে দেখা হয় নাই, আমরা তাকে স্বাগত জানাই, এবং উনি যে উদ্যোগ নিয়েছেন যে একটা শৃঙ্খলা আনতে চান, সেটার সাথে আমরা একমত। কিন্তু মানে কিছু মানুষকে একদম বঞ্চিত করে, তার কথা চিন্তা না করে আমি তো সুন্দর করে সাজাতে পারবো না। কারণ আমি যে পূর্ণাঙ্গ মানুষ, আমার হাত পা, এখন আমার একটা হাত নাই, পা দিয়ে আমি শু পড়লাম, এই সৌন্দর্য তো আসলে পূর্ণাঙ্গ সৌন্দর্য না। এই কারণে আমরা মনে করি উনি বিজ্ঞ মানুষ, আমাদের কথা যেটা যে আমরা দ্রুত সময়ের মধ্যে নীতিমালাটা চাই, আধুনিকায়ন চাই, এবং নির্দিষ্ট রোড হতে পারে, এটা আলোচনা সাপেক্ষ হতে পারে, আমরা হয়তো এর মধ্যে হয়তো মানে ওনার সাথে দেখা করতে পারি, আলোচনা করে আমরা একটা প্রক্রিয়া বের করতে পারি। কিন্তু এরকম মানে শহরে চলতেই পারবে না, এটা মানে এত হার্ড লাইনে যাওয়াটা আলোচনা সাপেক্ষ হতে পারে, আমরা হয়তো এর মধ্যে হয়তো আমরা দেখা করতে পারি। ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব এবং রিক্সা ব্যাটারি, রিক্সা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের সভাপতি প্রণব জ্যোতি পালের সাথে। আগামী 22 সেপ্টেম্বর যে কঠোর সিদ্ধান্ত এসেছে সিলেট প্রশাসন, সিলেট মেট্রোপলিটন পুলিশ বা সিলেট জেলা প্রশাসন বা সিলেট সিটি কর্পোরেশন, সিলেট এসএমপি ট্রাফিক বিভাগ, এই সিদ্ধান্তের সাথে কিছুটা দ্বিমত পোষণ করেছেন আজকের আলোচক। একই সাথে বলেছেন তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে, বিশেষ করে হকারদের যেভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন, সেইভাবে যারা অটো রিক্সা চালক আছে তাদের বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে তারপর এটি বন্ধ করে, এবং যদি প্রয়োজন হয় এবং যদি সার্বিক যে বিষয়টি, দুর্ঘটনার বিষয়টিও তিনি স্বীকার করেছেন, হ্যাঁ হয়, তবে যদি নির্দিষ্ট এরিয়া বা গন্ডি বেঁধে দেওয়া হয় যে এইসব জায়গায় চলতে পারবে না, এটাও তারা আসলে মানতে রাজি না। হলে 22 সেপ্টেম্বর থেকে প্রশাসন অভিযান চালাবে অটোরিকশা বন্ধের জন্য। অন্যদিকে যেহেতু গণতান্ত্রিক, যেমন তিনি বলেছেন, শ্রমিক যারা আছেন, অটোরিকশা চালক যারা আছেন, তারাও গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাবেই আন্দোলন বা অন্য কোনো কর্মসূচি দিতে পারে। সবকিছু মিলিয়ে
পুরো সিলেট মহানগরবাসী অপেক্ষা করছে আগামী 22 সেপ্টেম্বর। কি হচ্ছে 22 সেপ্টেম্বরের? রাজপথের রাজারা কি রাজপথেই থাকবে, নাকি তাদের কোনো কর্মসূচি আসবে? প্রশাসনের অবস্থান কি থাকবে? প্রশাসন কঠোর অবস্থান ইতিমধ্যেই তা নিশ্চিত করেছে। এ ছিল আমার কাছে সিলেট ভিউর নিউজ রুমের আজকের বিষয়ের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সিলেট ভিউ নিউজ রুমের পরবর্তী পর্বে। ধন্যবাদ।